স্টুডেন্টস ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের ভৌত বিজ্ঞানের যেই সাজেশন সিরিজের ক্লাস শুরু করেছিলাম তারই আজকে আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা ভৌত বিজ্ঞান থেকে 25টি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রতি ক্লাসের মতোই এতটাই ডিটেলসে আলোচনা করব যাতে করে আজকের এই ক্লাস থেকে এই 25টা প্রশ্ন রিলেটেড যাবতীয় যা যা প্রশ্ন হতে পারে সবটাই তোমাদের ক্লিয়ার হয়ে যায়। তো আশা রাখবো এই ধরনের সেশন তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথমেই বলছে মেঘ হলো এক প্রকার কলোয়েডীয় সিস্টেম। ঠিক আছে, বলছে মেঘ এটা হচ্ছে এক প্রকার কলোয়েডীয় সিস্টেম যেখানে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম কি কি হবে সেটা তোমাকে প্রশ্নে জানতে চেয়েছে। ঠিক আছে, দিয়ে এরকম চারটে অপশন দেওয়া রয়েছে যে এর বিস্তৃত দশা এটা হবে এবং এর বিস্তার মাধ্যম এটা হবে। দেখো, তো সবার প্রথমে আমাদের জানতে হবে যে কলোয়েডীয় দ্রবণটা কি জিনিস। দেখো, কলোয়েডীয় দ্রবণ হলো কীরকম না, যেখানেতে যে দ্রবণের যে কোণাগুলো থাকছে তার ব্যাসটা কত হবে, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আছে যে কলোয়েডীয় দ্রবণে কোণাগুলোর ব্যাস কত থাকে। মনে রাখবে 10⁻⁻7 সেমি থেকে 10⁻⁻5 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে কলোয়েডীয় দ্রবণের কোণাগুলোর ব্যাস, নোট করে নেবে প্রত্যেকে। ঠিক আছে, এটা থাকে কিন্তু কলোয়েডীয় দ্রবণের ব্যাস। ক্লিয়ার প্রত্যেকের? এটা কিন্তু পরীক্ষায় ডিরেক্টলি এরকম প্রশ্ন চলে আসে, তো এই জায়গাটা একটু প্রত্যেকে নোট করে রাখবে। তাহলে কি বলছে, যখন একটি পদার্থ মানে সেটা বিস্তৃত দশা অপর একটি পদার্থের মানে যেটা বিস্তার মাধ্যমের মধ্যে এই যে ব্যাস বিশিষ্ট, ঠিক আছে, যেটা বললাম কোণারূপে বিস্তৃত থেকে একটি অস্বচ্ছ অসমসত্ব কিন্তু স্থায়ী একটা মিশ্রণ তৈরি করে, সেটা হচ্ছে কলোয়েডীয় দ্রবণ। মানে একটা মিশ্রণ তো হবে যেখানে বিস্তৃত দশা থাকবে এবং বিস্তার মাধ্যম থাকবে এই দুটো, এবং এদের কোণাগুলোর ব্যাস থাকবে এই রূপে, এই যে বললাম এটা রূপে, এর মধ্যে থেকে একটা অস্বচ্ছ এবং অসমসত্ব একটা মিশ্রণ তৈরি হবে, সেই ব্যাপারটা হচ্ছে কলোয়েডীয় দ্রবণ। ঠিক আছে, আর একটা জিনিস এখান থেকে মনে রাখবে তোমরা, যেটা হলো যে প্রকৃত দ্রবণের কোণাগুলোর ব্যাস কত থাকে। এটা বললাম কলোয়েডীয় সিস্টেমের ক্ষেত্রে। প্রকৃত দ্রবণের ক্ষেত্রে একটু নোট করে নেবে প্রত্যেকে। প্রকৃত দ্রবণের ক্ষেত্রে থাকে 10⁻⁸ সেমি। ঠিক আছে, বা তার থেকেও কম। ঠিক আছে, 10⁻⁸ সেমি বা তার থেকেও কম, এটা একটু মনে রাখবে প্রত্যেকে। ঠিক আছে, আর যখন প্রলম্বন বলছে, প্রলম্বনের থেকে কিন্তু 10⁻⁵ সেমি বা তার বেশি, এটা নোট করে। প্রলম্বনের ক্ষেত্রে প্রলম্বনের থাকছে কিন্তু 10⁻⁵ সেমি। এই জিনিসটা প্রত্যেকে একটু মনে রাখবে। তাহলে কি বললাম, কলোয়েডীয় সিস্টেমের হচ্ছে 10⁻⁷ থেকে 10⁻৫ সেমির মধ্যে থাকছে। প্রকৃত দ্রবণের থাকছে কিন্তু 10⁻⁸ সেমি বা তারও কম। ঠিক আছে, আর প্রলম্বনের থাকে 10⁻৫ সেমি বা তার থেকে বেশি। ক্লিয়ার প্রত্যেকের? তো এই ব্যাসগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু ডিরেক্টলি প্রশ্নে চলে আসে, তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করে প্রত্যেকে। এবার আমি আসছি যে বিভিন্ন প্রকার কলোয়েডীয় দ্রবণ রয়েছে তার এক্সাম্পল নিয়ে। কীরকম দেখো, এই যে আমরা মেঘ বলছি, তাই তো, এর হচ্ছে বিস্তৃত দশা কি, এর বিস্তৃত দশা হচ্ছে, মেঘের বিস্তৃত দশা হবে তোমার কি না, তরল পদার্থ হবে, তরল। এবং এর বিস্তার মাধ্যম কি হবে, এর বিস্তার মাধ্যম হবে কিন্তু গ্যাসীয়। ঠিক আছে, এবার অপশান চেক করো। প্রথমে বলছে বিস্তৃত দশা বাতাসের সূক্ষ্ম কণা মানে গ্যাস এবং বিস্তার মাধ্যম জল, কিন্তু না, বিস্তার মাধ্যম তো গ্যাসীয় হবে, তাহলে অপশান এ কিন্তু আমার হলো না। অপশান বি দেখো, বিস্তৃত দশা কুয়াশা, বিস্তার মাধ্যম জল, বিস্তার মাধ্যম তো গ্যাসীয় হতে হবে, এটাও কিন্তু হচ্ছে না। বিস্তৃত দশা ধোঁয়াশা, বিস্তার মাধ্যম বায়ু, ধোঁয়াশা কিন্তু বিস্তৃত দশা তরল হতে হবে, তো এটাও হচ্ছে না। অপশান ডি দেখো, বিস্তৃত দশা জলকণা এবং বিস্তার মাধ্যম হচ্ছে বায়ু, দেখো এটা কিন্তু হচ্ছে, তাহলে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, অনেক সময় কিন্তু এরকমও পরীক্ষায় চলে আসতে পারে, অপশানে জলকণা বায়ু না দিয়ে বিস্তৃত দশা তরল, বিস্তার মাধ্যম গ্যাসীয়। তাহলে মেঘ হচ্ছে এক প্রকার কলোয়েডীয় সিস্টেমের উদাহরণ। তাহলে মেঘ আবার কী প্রকারের দ্রবণ, যদি পরীক্ষায় প্রশ্ন আসে তখন তুমি কি করবে, অপশানে চলে আসে প্রকৃত দ্রবণ, প্রলম্বন, কলোয়েডীয় সিস্টেম, তখন তোমার অ্যান্সার কী হবে যে মেঘ হচ্ছে এক প্রকারের কলোয়েড। ক্লিয়ার? তাহলে কত রকমের প্রশ্ন একটা প্রশ্ন থেকে আসতে পারে বুঝতে পারছো প্রত্যেকে। যারা নতুন ক্লাস করছে তারা জানা না হয়তো, তার আগের ক্লাসগুলো দেখলেও বুঝতে পারবে যে প্রতিটা প্রশ্নকে আমরা এইভাবে আলোচনা করি। ঠিক আছে, যাতে করে যে প্রশ্নটা যে চ্যাপ্টার থেকে আসবে অনেকটা জিনিস যেন ওই চ্যাপ্টারটা ক্লিয়ার করে নিতে পারি, এরকমভাবে কিন্তু আমি রিভিশনটা করাতে চাইছি। এবং এই সাজেশন সিরিজটা আনার উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে করে তোমাদের একটা রিভিশন হয়ে যায়। দেখো, আমি এরকম নয় যে বলে দেবো যে
এই 10টা প্রশ্ন পড়ো 4টে প্রশ্ন চলে আসবে, কোনো মতেই সম্ভব নয়। আমি তোমাদের যেভাবে বেসটা ক্লিয়ার করার চেষ্টা করছি, তুমি ক্লিয়ার করতে যদি পারো সেরকমভাবে তোমাদের রিভিশনটা হয়ে যাবে, এবং রিভিশন যদি তুমি ঠিকঠাকভাবে সমস্ত চ্যাপ্টারকে পড়ে রাখো, তুমি ইজিলি পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন পাবে। তোমাকে কমন পাইয়ে দিতে হবে না, তুমি নিজেই কমন পাবে পরীক্ষাতে, যদি তুমি সমস্ত চ্যাপ্টারগুলোকে ভালোভাবে পড়ে থাকো। দেখো এবার তাহলে অপশান ডি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, বোঝা গেল প্রত্যেকের। এবার এখান থেকে আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলতে চাইছি, সেটা হলো যে এই যে বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা, ঠিক আছে, বিভিন্ন আরও যে দ্রবণ রয়েছে সেগুলো একটু তোমাদেরকে আমি দেখে নিতে চাই। তাহলে দেখো কুয়াশা এবং মেঘ, ঠিক আছে, মনে রাখবে মেঘেরও বিস্তার দশা, এই বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম আর কুয়াশা দুজনে কিন্তু সেম, একটু নোট করে নিও, ঠিক আছে। মেঘ এবং কুয়াশার দুজনের কিন্তু এই বিস্তৃত দশা জলকণা, বিস্তার মাধ্যম বায়ু, ঠিক আছে। এবার দেখো বিভিন্ন প্রকার যে জেলগুলো হয়, বিভিন্ন প্রকার যে জেলগুলো হয়, কীরকম জেল, এগুলো জেল কিন্তু একবার কলয়েড, ঠিক আছে, এটা হচ্ছে একবার কিন্তু কলয়েড, ঠিক আছে। এদের কি হয়, এদের বিস্তৃত দশা কিন্তু, এদের বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম কি হয় দেখো, জেলের বিস্তৃত দশা হচ্ছে তরল প্রকৃতির, আর বিস্তার মাধ্যম হচ্ছে কঠিন, ঠিক আছে। কীরকম এক্সাম্পল দেখো, বিভিন্ন প্রকার পনির, দই, জুতোর কালি, জেলি, এগুলো সব কিন্তু জেলের মধ্যে পড়ছে, ঠিক আছে, সব কিন্তু কলয়েড এক প্রকারের, ঠিক আছে। এবং এদের বিস্তৃত দশা হচ্ছে তরল, বিস্তার মাধ্যম হচ্ছে কঠিন, ঠিক আছে। বিভিন্ন প্রকার যে সল রয়েছে, ঠিক আছে, এই যে এরোসল, এই যে ধোঁয়া, ঠিক আছে, ভাসমান যে ধুলো, এই যে এগুলো, ঠিক আছে, এই যে এরোসল রয়েছে, কঠিন যে এরোসল রয়েছে। আবার তুমি মেঘ এবং কুয়াশাকে তরল এরোসলও বলতে পারো, ঠিক আছে, এক পর কলয়েড, ঠিক আছে, তরল এরোসল বলতে পারো মেঘকে, মেঘ এবং কুয়াশাকে বলতে পারো তরল এরোসল, ঠিক আছে। নেক্সট দেখো ইমালশন, ইমালশনটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নাও। তো ইমালশনের দশা কি, বিস্তৃত দশা কি, আর মাধ্যম কি, একবার দেখে নাও। দেখো ইমালশনের দশা হচ্ছে তরল প্রকৃতির, আর মাধ্যম হচ্ছে তরল প্রকৃতির, ঠিক আছে, দুটোই কিন্তু তরল প্রকৃতি। তাহলে ইমালশন কী কী হতে পারে, দুধ, ঠিক আছে, জলেতে তেল দেওয়া বা তেলে জল দেওয়া, শ্যাম্পু, ক্রিম, এগুলো সব কিন্তু ইমালশন এক প্রকারের। কি বললাম, এর এক্সাম্পলগুলো পরীক্ষা কিন্তু আসছে, একটু দেখে নাও। দুধ, ঠিক আছে, শ্যাম্পু, ক্রিম, ঠিক আছে, জলে তেল বা তেলের মধ্যে জল, ঠিক আছে, এগুলো সব কিন্তু এক প্রকারের ইমালশন, এই জিনিসটা কিন্তু মনে রাখবে। ইমালশন এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষায় আসে, কঠিন এরোসল, তরল এরোসল, ঠিক আছে। তরল এরোসল কি বললাম, মেঘ, কুয়াশা, তরল এরোসল। কঠিন এরোসল কী রয়েছে, ধোঁয়া, ঠিক আছে। সল কি, সল হচ্ছে তোমার যার বিস্তৃত দশা হবে কঠিন এবং বিস্তার মাধ্যম হবে তোমার তরল, এটা একটু দেখে নাও। সল, সলের দশা কি হবে, সলের দশা হয়ে যাবে তোমার কঠিন এবং মাধ্যম হয়ে যাবে তোমার সলের তরল। এক্সাম্পল কি রয়েছে সলের, রং, ঠিক আছে, বিভিন্ন প্রকার রং হচ্ছে এক প্রকারের সল, ঠিক আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া, গোল্ড সল, সিলভার সল, সালফার সল, এইসব রয়েছে, এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। এই রং এক্সাম্পলটা কিন্তু মনে রাখবে, রং কিন্তু এক প্রকারের সল, ঠিক আছে, সর্বোপরি একটা কলয়েড, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এই তরল এরোসল এগুলো সব কিন্তু কলয়েড, ইমালশন এগুলো সব ধরনের এক ধরনের কলয়েড, ঠিক আছে। যদি পার্টিকুলারলি মেনশন করে দেয় ইমালশন বলে, দুধ কি, দুধ একবারে কলয়েড দ্রবণ, যদি তোমাকে কলয়েড না দিয়ে ইমালশন, তখন তোমাকে ইমালশন চুজ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে প্রত্যেকের, ঠিক আছে। আশা করি বোঝা গিয়েছে প্রত্যেকের। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, নিচের কোন মিশ্রণটি গান পাউডারে থাকে, ঠিক আছে, মানে গান পাউডারে এই চারটের মধ্যে কোন কোন মিশ্রণগুলো নিয়ে এই গান পাউডার তৈরি হয় সেটা জানতে চেয়েছে। দেখো গান পাউডার হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, সালফার এবং চারকোল, ঠিক আছে, এই তিনটে সমন্বয়ে কিন্তু গান পাউডার তৈরি হয়, মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। এই যে বিভিন্ন প্রকার ধাতু সংকর রয়েছে, এই জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে প্রত্যেককে মনে রাখবে, ঠিক আছে। কি বললাম, বিভিন্ন প্রকার যে ধাতু সংকরগুলো রয়েছে, ধাতু সংকরের জায়গাটা কিন্তু খুব ভালো করে পড়বে প্রত্যেকে। কাঁসা, পিতল, ব্রোঞ্জ, ব্রাস, জার্মান সিলভার, নাইক্রোম, অ্যালনিকো, প্রতিটা কিন্তু ব্যাভিট মেটাল, স্টেইনলেস স্টিল, ঠিক আছে,
এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু খুব ভালোভাবে পড়বে, কারণ এগুলো কী কী দিয়ে তৈরি হয়, কোন কোন ধাতুর সমন্বয়ে এই ধাতু সংখ্যাগুলো গঠিত হয়, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষাতে একটা প্রশ্ন পাবেই। আমি তো বলছি আমাদের একটা প্রশ্ন এখান থেকে আসবেই এই জায়গাটা থেকে। তো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে প্রত্যেকে মনে রাখবে, মানে এটা বারে বারে কিন্তু মনে রাখতে গেলে তোমাকে কিন্তু একবার দুবার পড়ে নিলে হবে না, ভুলে যাবে। পরীক্ষা গিয়ে অপশানে দেখবে খুঁজে পাচ্ছ না, মনে হবে এটাও ঠিক এটাও ঠিক, নিয়ে ভুল অপশানে দাগ দিয়ে চলে আসবে। তো এর জন্য দরকার খাতায় লিখে লিখে প্র্যাকটিস। ঠিক আছে, কী কী জায়গাগুলো তোমাদের প্র্যাকটিস করতে আমি বলেছিলাম, এই ধাতু সংকটের জায়গাটা, জীবন বিজ্ঞানের তোমাদের রেচনতন্ত্র, মানে রেচন অঙ্গগুলো, শ্বাস অঙ্গগুলো, জনন অঙ্গগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু বারে বারে তোমাদের চলনাঙ্গগুলো, গমনাঙ্গগুলো, এগুলো কিন্তু ভালো করে কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করতে, নাহলে কিন্তু গুলিয়ে ফেলে পরীক্ষার হলেতে গিয়ে। যাতে এই জায়গাটা না হয় সেই জন্য বলছি লিখে লিখে প্র্যাকটিস করে জায়গাটা, এবং এই প্রতিটা জায়গা থেকেই প্রশ্ন আসবে, প্রতিটা জায়গা থেকেই আমি বলে দিচ্ছি তোমাদেরকে একটা করে প্রশ্ন আসবে। তারপর কি বলো না, উদ্ভিদের ভোজ্য অংশগুলো, ঠিক আছে, কোন উদ্ভিদের কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, এই জায়গাগুলো কিন্তু পরীক্ষাতে এখন প্রশ্ন তুলছে এখান থেকে। এবং তার সাথেও বলেছি কি তোমাদের জীবন বিজ্ঞানে আমি তোমাদের পার্সোনালি একটা মানে পার্টিকুলার একটা ক্লাস করিয়ে দেবো বিভিন্ন প্রকারের রোগ এইসব থেকে, ঠিক আছে, কারণ শুধু তোমাদের যত রকমের রোগ রয়েছে, ঠিক আছে, সে রোগের সিমটম, সে রোগতে যা যা প্রশ্ন আসতে পারে, টিকা কী রয়েছে, কি ঘটিত রোগ, ঠিক আছে, এবং যে আমাদের সেক্সুয়াল যে ডিসঅর্ডারগুলো রয়েছে, সেখানে যে ক্রোমোজোমের তারতম্য যে ব্যাপারটা, সেখানেতে সেই জায়গাটা আমি তোমাদের কিন্তু আমি একটা ক্লাসে কি দুটো ক্লাসের মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে প্রচুর পরিমাণে, তাহলেই ক্লাস পেয়ে যাবে পরীক্ষার আগে। ঠিক আছে, তা চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। কি বলছে দেখো, বলছে আধুনিক পর্যায় সারণীর নোবেল গ্যাসগুলির অবস্থান কোথায়। ঠিক আছে, আধুনিক যে পর্যায় সারণী রয়েছে সেখানেতে নোবেল গ্যাসগুলির অবস্থান কত নম্বর শ্রেণীতে রয়েছে। ঠিক আছে, চলো তোমাদেরকে আমি এবার আধুনিক পর্যায় সারণীটা এবার দেখিয়ে দিই। দেখো অ্যাকশন, এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী, ক্লিয়ার প্রত্যেক দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো এবার দেখো আমি তোমার যে জিনিসটা বলবো যে আধুনিক পর্যায় সারণীর নোবেল গ্যাসগুলির অবস্থান কোথায়। দেখো নোবেল গ্যাসগুলিকেই বলা আছে নিষ্ক্রিয় গ্যাস, যেগুলো কিন্তু এই 18 নম্বর শ্রেণীতে থাকছে। কত নম্বর শ্রেণীতে বললাম, 18 নম্বর শ্রেণীতে থাকছে। কী কী থাকছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। ঠিক আছে, এই 7টি মৌল হচ্ছে কিন্তু নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, ক্লিয়ার প্রত্যেকের। তাহলে এবার দেখো, এবার কিছু আমি তোমাদেরকে এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু বলে দিই, প্রত্যেকে নোট করে নাও কিংবা বাড়িতে বই থেকে কিন্তু খুব ভালো করে পড়বে। যেটা হলো যে চ্যালকোজেন মৌল, ঠিক আছে, চ্যালকোজেন মৌল কোন মৌলগুলিকে বলা হয়। দেখো শ্রেণী নাম্বার 16, এই শ্রেণী নাম্বার 16 এর মৌলগুলিকে বলা হচ্ছে কিন্তু চ্যালকোজেন মৌল, যেখানে কি কি রয়েছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, ঠিক আছে, টেলুরিয়াম, এগুলো হচ্ছে কিন্তু সব এই 16 নম্বর শ্রেণীর মৌলগুলো সব কিন্তু চ্যালকোজেন মৌল, ক্লিয়ার। নেক্সট দেখো হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌল হচ্ছে 17 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল, খুব ইম্পর্টেন্ট কিন্তু হ্যালোজেন মৌলগুলো। ঠিক আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, এগুলো সব কিন্তু এই হ্যালোজেন মৌল। পরীক্ষায় প্রশ্ন চলে আসবে নিচের কোনটি হ্যালোজেন মৌল বা নিচের কোনটি হ্যালোজেন মৌল নয়, তা তোমাকে হ্যালোজেন মৌলগুলো কিন্তু জানতে হবে। বা পরীক্ষাতে এরকম প্রশ্ন এলো যে হ্যালোজেন মৌলগুলি আধুনিক পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীতে অবস্থান করে। তাহলে দেখো 18 নম্বর শ্রেণীটা পেলাম আমরা নিষ্ক্রিয় শ্রেণী, যেটা এটা পেলাম, বা নোবেল গ্যাসের শ্রেণী। 17 নম্বরটা পেলাম হ্যালোজেন মৌলের শ্রেণী, এবং 16 নম্বরটা পেলাম চ্যালকোজেন মৌলের শ্রেণী। ঠিক আছে, এবং তোমাকে যেটা বলছি এই যে মৌলগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। যেমন এখানে দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই 4টে মনে রাখলেই হবে, এই 4টে হচ্ছে আমার হ্যালোজেন মৌল। ঠিক সেরকমই অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এই 4টে মৌল মনে রাখলেই হবে, যেগুলো 16 নম্বর শ্রেণীতে রয়েছে, এগুলো হচ্ছে চ্যালকোজেন মৌল। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু প্রত্যেকে ভালো করে নোট করে রাখবে, নোট করে ভালো করে প্র্যাকটিস করে বারে বারে, এই জায়গা থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু তোমাদেরকে আমি বলে রাখছি, ভালো করে কিন্তু প্রত্যেকে প্র্যাকটিস করবে, খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু পর্যায় সারণী। নেক্সট দেখো কিছু ইনফরমেশন তোমাদেরকে আমি আজকে এখানে দেবো, এখানেতেই দেখো। এবার ক্ষারীয় মৃত্তিকা ধাতু এবং মুদ্রা ধাতু। ঠিক আছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর শ্রেণী কোনটা, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর শ্রেণী হচ্ছে এই 2 নম্বর শ্রেণীটা, যেখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, স্ট্রনসিয়াম, এগুলো রয়েছে, এগুলো হচ্ছে আমার ক্ষারীয় মৃত্তিকা ধাতু 2 নম্বর শ্রেণীটা। তাহলে শুধু মৃত্তিকা ধাতু বললে, শুধু মুদ্রা ধাতু বললে, তখন মুদ্রা ধাতু রয়েছে 11 নম্বর শ্রেণীতে, মুদ্রা ধাতু রয়েছে 11 নম্বর শ্রেণীতে। কপার, ঠিক আছে, এগুলো হচ্ছে কপার, সিলভার, গোল্ড, এগুলো হচ্ছে আমার 11 নম্বর শ্রেণী হচ্ছে আমার মুদ্রা ধাতু। ঠিক আছে,
সন্ধিগত মৌল দেখো শ্রেণী 3 থেকে 12, শ্রেণী 3 থেকে 12 হচ্ছে সন্ধিগত মৌলর শ্রেণী রয়েছে। ঠিক আছে, সেখানে কী কী মৌল রয়েছে? আয়রন, ক্রোমিয়াম, নিকেল, টাইটানিয়াম, ম্যাঙ্গানিজ, এইসব মৌলগুলো কিন্তু সন্ধিগত মৌল। ঠিক আছে, নিক্টোজেনিক মৌল। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু মনে রাখবে। এবং ক্ষার ধাতু, ক্ষার ধাতু হচ্ছে তোমার কত নম্বর শ্রেণী? ক্ষার ধাতু হচ্ছে আমাদের 1 নম্বর শ্রেণী। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এগুলো হচ্ছে সব ক্ষার ধাতুর শ্রেণী। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে কী কী বললাম? ক্ষার ধাতু কোন মৌলগুলি এবং কত নম্বর শ্রেণীতে অবস্থান করে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোন শ্রেণীতে অবস্থিত এবং কী কী মৌল রয়েছে, চ্যালকোজেন মৌল, হ্যালোজেন মৌল, নিষ্ক্রিয় মৌল এবং নোবেল গ্যাস যেগুলোকে বলা হচ্ছে, এগুলো কী কী একটু আমাদের কিন্তু দেখে নিতে হবে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ভালো করে পড়তে হবে। এবং এখান থেকে আরেকটা জায়গা আমাদের খুব ভালো করে পড়তে হবে, যেটা হলো যে এই পর্যায় সারণীর, যদি আমি তোমাকে বলা হলো যে তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়বে না কমবে, বা উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে না কমবে, যদি এরকম প্রশ্ন আসে তো মনে রাখবে তড়িৎ ঋণাত্মকতা যখন বাঁ দিক থেকে ডান দিকে যাব, ঠিক আছে, যখন বাঁ দিক থেকে ডান দিকে যাব তখন এই ইলেকট্রোনেগেটিভিটি ব্যাপারটা, তড়িৎ ঋণাত্মকতা ব্যাপারটা বাড়বে। ঠিক আছে, বাড়বে। এবং যখন উপর থেকে নিচের দিকে নামবো তখনও কিন্তু তড়িৎ ঋণাত্মকতাটা হ্রাস পাবে। কারণ এইরকম হচ্ছে উপর নিচের দিকে নামছে তখন তড়িৎ ঋণাত্মকতা কিন্তু হ্রাস পাবে। তো এই জায়গাগুলো কিন্তু একটু মনে রাখবে, তড়িৎ ঋণাত্মকতাটা। তারপর কি জারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা, ঠিক আছে, পরমাণু আকার বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরমাণু আকার হ্রাস পায় এবং উপর নিচে গেলে বৃদ্ধি পায়। এই জায়গাটা, এই লিস্টটা একটু প্রত্যেকে কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, আমি বিগত দিনেও এই নিয়ে ক্লাস আসবো, ক্লাসের সম্বন্ধে আলোচনা হবে, ডিসকাস হবে, রিভিশন হবে এবং তোমরাও কিন্তু এই জায়গাটা, এই চ্যাপ্টারটাতে কিন্তু খুব ভালো করে পড়বে। বোঝা গেল প্রত্যেকের? এবং হ্রস্ব পর্যায়, ঠিক আছে, অতি দীর্ঘ পর্যায়, এই যে কোন এই পর্যায়ে কোন কোন মৌলগুলো রয়েছে এই জায়গাগুলো একটু ভালো করে মনে রাখবে। এবং সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে মেন্ডেলিপের এই আধুনিক পর্যায় সারণী, ঠিক আছে, মেন্ডেলিপে কী বললাম, এই আধুনিক পর্যায় সারণী, ঠিক আছে, এটা কিসের ভিত্তিতে সাজানো হয়েছে, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্ন কী রয়েছে দেখে নিই। তার আগে এই প্রশ্নের উত্তরটা একটু তোমাদের বলে দিই। প্রশ্নটা হচ্ছে তোমাদের যে আধুনিক পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলোর অবস্থান কোথায় হবে? অপশান ডি, 18 নম্বর শ্রেণী। ঠিক আছে, চলো পরের প্রশ্নে বলতে দেখো হ্যালোজেন মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থিত? দেখো তোমাদের একটু আগে যেই প্রশ্ন আমি বলছিলাম কীরকম প্রশ্ন আসতে পারে, তাহলে বোঝা গেল হ্যালোজেন মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থান করে? একটু আগে কী বললাম? অপশান বি হবে। ঠিক আছে, 17 নম্বর শ্রেণীতে, 17 নম্বর শ্রেণীতে কিন্তু হ্যালোজেন মৌলগুলি অবস্থান করে। তো কী কী মৌল রয়েছে? ফ্লোরিন রয়েছে, ক্লোরিন রয়েছে, ব্রোমিন রয়েছে, ঠিক আছে, আয়োডিন আছে। এই এক্সাম্পলগুলো একটু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কত নম্বর শ্রেণী এবং তার সাথে এই এক্সাম্পলগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। তবে একটু আগেই তোমাদের বললাম যেখান থেকে যে প্রশ্নটা মনে রাখতে হবে যে আধুনিক পর্যায় সারণী কিসের ভিত্তিতে সাজানো হয়েছে। বলছে আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলিকে সাজানো হয়েছে কিসের উপর ভিত্তি করে? ভরের বৃদ্ধি অনুসারে, আয়তনের বৃদ্ধি অনুসারে, পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি অনুসারে এবং অপশানটিতে রয়েছে পারমাণবিক সংখ্যার বৃদ্ধি অনুসারে। মনে রাখবে এটা হবে অপশান ডি, পারমাণবিক সংখ্যার বৃদ্ধি অনুসারে কিন্তু আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলিকে সাজানো হয়েছে। যদি মেন্ডেলিভের পর্যায় সারণী বলতো তখন কি হতো? তখন হতো পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ব্যাপারটা। ঠিক আছে, তিনি কি বলেছিলেন যে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভরের বৃদ্ধির সাথে সাথে কি হয়? পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, এটা মেন্ডেলিভ বলেছিলেন তার পর্যায় সারণীতে। ঠিক আছে, এটা মেন্ডেলিভের পর্যায় সূত্র যে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের এই পারমাণবিক ভরের বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হয়, অষ্টক সূত্রটা কার, কোন বিজ্ঞানী অষ্টক সূত্র দিয়েছিলেন? নিউল্যান্ডের অষ্টক সূত্র দিয়ে যে এক্সাম্পলটা রয়েছে ওই জায়গাটা কিন্তু এখান থেকে একটু দেখতে হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্নে কি বলছে দেখো। বলছে ভরবেগের সংরক্ষণ সূত্র নিচের কোনটি থেকে পাওয়া যায়? নিউটনের প্রথম গতিসূত্র, দ্বিতীয়, তৃতীয় এবং অপশান দিতে রয়েছে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ। দেখো এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। নিউটনের যে ফার্স্ট ল রয়েছে, ঠিক আছে, ফার্স্ট ল থেকে কী কী জানা যায় একটু দেখে নাও। ফার্স্ট ল থেকে জানা যায় বস্তুর জাড্য ধর্ম, বস্তুর জাড্য ধর্ম। ঠিক আছে, এছাড়া কি পাওয়া যায়? বল সম্পর্কে ধারণা। এই জায়গাটা কিন্তু ভালো করে মানে বল সম্পর্কে ধারণা, বলের ধারণাটা জাস্ট পাই। ঠিক আছে,
বল সম্পর্কে ধারণা। ঠিক আছে, তাহলে এবার যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে নিউটনের কোন গতিসূত্রকে জার্ডের সূত্র বলা হয়, এরকম পরীক্ষার প্রশ্ন চলে আসে, মনে রাখবে সেটা কিন্তু ফার্স্ট ল হবে। ঠিক আছে, নিউটনের প্রথম গতিসূত্রকে বলা হচ্ছে জার্ডের সূত্র। এবং যদি নিউটনের সেকেন্ড গতিসূত্র দেখি, নিউটনের সেকেন্ড গতিসূত্র থেকে কী কী পাওয়া যায়? দেখো, সেকেন্ড গতিসূত্র থেকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি বলের সংজ্ঞাটা, বলের সংজ্ঞা এবং বলের পরিমাপ এই ব্যাপারটা। ঠিক আছে, বলের পরিমাপ করতে আমরা পাচ্ছি কিন্তু এই সেকেন্ড ল থেকে নিউটনের। ঠিক আছে, আমরা বল সম্পর্কে ধারণাটা পাচ্ছি কিন্তু প্রথম গতিসূত্র থেকে। বলের যে প্রাথমিক ধারণা এবং সংজ্ঞা এটা পাচ্ছি আমরা প্রথম সূত্র থেকে, কিন্তু বলের পরিমাপ করতে পারছি আমরা সেকেন্ড সূত্র থেকে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু মনে রাখবে। আর আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পাওয়া যাচ্ছে, অপশন সি। এবং এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, খুব ভালোভাবে কিন্তু প্রত্যেকে মনে রাখবে যে প্রথম গতিসূত্র থেকে আমরা বস্তুর জাড্য ধর্ম পাচ্ছি এবং বল সম্পর্কে জাস্ট তার ধারণা, তার সংজ্ঞাটা পাচ্ছি। বলের পরিমাপ করতে পারছি আমরা কিন্তু নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে, এবং নিউটনের থার্ড ল অফ মোশন থেকে আমরা পাচ্ছি ভরবেগ সংরক্ষণ সূত্র। ক্লিয়ার প্রত্যেকের? মনে থাকে প্রত্যেকের? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিউটনের কোন সূত্রকে জার্ডের সূত্র বলা হয়, মনে রাখবে অপশান কি হবে? প্রথম গতিসূত্র। ক্লিয়ার প্রত্যেকের? আসলে বোঝা গিয়েছে? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। প্রশ্নে কি বলছে দেখো, বলছে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে অশুদ্ধি যুক্ত করাকে কি বলা হয়? ডোপিং, মিশ্রণ, ফর্মিং, এবং অপশান দিতে আছে লঘুকরণ। মনে রাখবে এটা হবে অপশান এ, ডোপিং করা। ঠিক আছে, যখন অর্ধপরিবাহীতে আমরা অশুদ্ধি যুক্ত করব সেটাকে বলবো আমরা ডোপিং। তো অর্ধপরিবাহী কী জিনিস? দেখো, অর্ধপরিবাহী হচ্ছে ধাতু এবং অন্তরক পদার্থের মাঝামাঝি ক্ষমতা সম্পন্ন পদার্থ। ঠিক আছে, মানে অন্তরক পদার্থ কি হয়? অন্তরক পদার্থ যারা কিন্তু সহজে তড়িৎ পরিবহন করতে পারে না, তারা হচ্ছে অন্তরক পদার্থ। আর পরিবাহী কি? পরিবাহী পদার্থ হচ্ছে যারা সহজে তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে পরিবাহী এবং এই অন্তরক পদার্থের মাঝামাঝি ক্ষমতা সম্পন্ন যেসব পদার্থ রয়েছে তাদেরকে বলা হচ্ছে অর্ধপরিবাহী। ক্লিয়ার? তো অর্ধপরিবাহী এক্সাম্পল কী কী রয়েছে? এক্সাম্পলগুলো পরীক্ষা কিন্তু খুব আসে। সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে কিন্তু অর্ধপরিবাহী। ঠিক আছে, তো সিলিকন এবং জার্মেনিয়াম এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহীর মধ্যে যখন আমরা কোনো অশুদ্ধি মিশাচ্ছি তখন সেই মানে প্রসেসটাকে আমরা বলছি কিন্তু ডোপিং। ক্লিয়ার? আর মনে রাখবে উষ্ণতা বৃদ্ধি করলে কিন্তু পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, এবং উষ্ণতা বৃদ্ধি করলে কিন্তু অর্ধপরিবাহীর রোধ কিন্তু হ্রাস পায়। ঠিক আছে, যদি উষ্ণতা বৃদ্ধি করি, এখান থেকে মনে রাখবে উষ্ণতা যদি বৃদ্ধি হয়, ঠিক আছে, তাহলে অর্ধপরিবাহীর রোধ, ঠিক আছে, অর্ধপরিবাহীর রোধ কিন্তু হ্রাস পাবে। ঠিক আছে, আর যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে তখন পরিবাহীর কী হবে? পরিবাহীর ক্ষেত্রে কিন্তু রোধ বৃদ্ধি পাবে। এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি করলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, আর অর্ধপরিবাহীদের রোধ কিন্তু হ্রাস পায়। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। বলছে এসি প্রবাহকে ডিসি প্রবাহতে রূপান্তরিত করতে নিচের কোন যন্ত্র ব্যবহার করা হয়? মনে রাখবে এটা কিন্তু একমুখী কারক ব্যবহার করা হয়। ঠিক আছে, এই একমুখী কারক ব্যবহার করে কিন্তু এই এসি কারেন্টকে আমরা ডিসি কারেন্টে পরিণত করি। ঠিক আছে, বোঝা গেল? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। কি বলছে দেখো, বলছে দুটি আইসোটোপের মধ্যে যেটি অভিন্ন সেটি হলো। ঠিক আছে, মানে আইসোটোপের মধ্যে কোনটি অভিন্ন থাকে, কোনটি একই থাকে? মনে রাখবে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যাগুলো সেম থাকে। যেমন দেখো 2H1 3H1, ডয়টেরিয়াম, এটা ট্রিটিয়াম। এতে দেখো প্রোটন সংখ্যা কিন্তু সেম। প্রোটন সংখ্যা দেখো দুটোই কিন্তু এক, কিন্তু নিউট্রন সংখ্যা কিন্তু আলাদা। এখানে নিউট্রন সংখ্যা কত হবে? এটা ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, মানে 2 - 1। নিউট্রন সংখ্যা এখানে হচ্ছে 1, এটা হচ্ছে নিউট্রন সংখ্যা। এখানে কত হবে? ভর সংখ্যা 3 আর প্রোটন সংখ্যা 1, 3 - 1 মানে 2, এখানে 2 হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে এদের নিউট্রন সংখ্যা কিন্তু আলাদা, কিন্তু এদের প্রোটন সংখ্যা দেখো সেম। এগুলো কিন্তু পরস্পরের কিন্তু এরা আইসোটোপ। তাহলে আইসোটোপের ক্ষেত্রে কি হয়? কোনটা অভিন্ন থাকে? প্রোটন সংখ্যা অভিন্ন থাকে। ক্লিয়ার? না অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? আর তাহলে এখান থেকে যদি নিউট্রন সংখ্যা বের করতে যায় কোনো পরমাণুর, তখন কী করে বের করতে হয় বুঝতে পারলে? যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটাকে বিয়োগ করতে হয়। উপরে যেটা থাকে সেটাকে বলে ভর সংখ্যা, এটাকে বলা হচ্ছে প্রোটন সংখ্যা। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। বলছে এসটিপিতে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? ঠিক আছে, তো দেখো
প্রমাণ অবস্থা মানে এসটিপিতে যে কোনো আদর্শ গ্যাসের 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। এটা হচ্ছে আমার 1 মোলের আয়তন, তাই তো। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কত? কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত? কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত? CO2, তাই তো। কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেনের 16 দুগুণে 32, মানে হচ্ছে কত? দেখো 44 গ্রাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর। দেখো ওইটা লেখা রয়েছে, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44 গ্রাম। ক্লিয়ার? তাহলে এখন তাহলে বলতে পারি 1 মোল CO2 এর ভর 44 গ্রাম, তাই তো। তাহলে বলা যেতে পারে কি যে 44 গ্রাম 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে এই 44 গ্রাম যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে তার আয়তন কত হবে? 22.4 লিটার। কিন্তু আমাদের প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে চেয়েছে 4.4 গ্রামের, তাই তো। তাহলে কি হয়ে যাবে? দেখো 2.24 লিটার। ক্লিয়ার? এই ক্যালকুলেশনটা প্রত্যেকে একটু করে নিও ভালো করে, যে 22.4 লিটার হচ্ছে মানে 1 মোল মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে? তাহলে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? 2.24 লিটার। ক্লিয়ার? প্রত্যেকের কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরটাকে বের করলাম, এটা বোঝা গেছে প্রত্যেকের। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। কি বলছে দেখো, একটি বস্তুকে উত্তর লেন্স থেকে 30 সেমি দূরে রাখা হয়, যার ফোকাল দৈর্ঘ্য 15 সেমি। তাহলে উত্তর লেন্সটির বিবর্ধন নির্ণয় করো। ঠিক আছে? বস্তুটাকে উত্তর লেন্স থেকে কত সেমি দূরে রাখা হয়েছে বলা আছে এবং ফোকাল দৈর্ঘ্যটা বলা আছে, ফোকাল লেন্থ দেওয়া রয়েছে। তাহলে উত্তর লেন্সটির বিবর্ধন ক্ষমতা কত হবে এটা তোমাকে বের করতে দিয়েছে। ঠিক আছে? তো দেখো কীভাবে সলভ করি এটা। তো দেখো আমরা লেন্সের সূত্র কি জানি? তখন আমরা লেন্সের সূত্র জানি 1/v মাইনাস 1/u সমান হচ্ছে 1/f। এটা হচ্ছে আমাদের লেন্সের সূত্র। ঠিক আছে? তো যে অভিব্যক্তি মানে বস্তুর দূরত্বটা ইউ, চিত্রের দূরত্বটা আমি ধরে নিচ্ছি ভি এবং ফোকাল দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি এফ, এদের মধ্যে সম্পর্ক দেখায় তাকে আমরা লেন্সের সূত্র বলি। মানে এই সূত্রটা হচ্ছে আমাদের লেন্সের সূত্র। 1/v মাইনাস 1/u সমান হচ্ছে 1/f। আবার এই যে রৈখিক বিবর্ধন এম সমান আমরা কি জানি? রৈখিক বিবর্ধন সমান আমরা জানি যে বস্তুর দূরত্বের সাথে চিত্রের দূরত্বের যে অনুপাত। ঠিক আছে? মানে v/u, এটা হচ্ছে আমাদের রৈখিক বিবর্ধন। বোঝা গেল? এবার তাহলে দেখো, এবার আমরা ক্যালকুলেশনটা কীভাবে করি দেখো। যে আমাদের ইউ প্রদত্ত -30 সেমি, ফোকাল লেন্থ 15 সেমি, তাহলে লেন্সের সূত্র আমার কি? 1/v মাইনাস 1/u সমান 1/f। তাহলে এখান থেকে দেখো 1/v সমান আমি কী পাচ্ছি? 1/f প্লাস 1/u, মানে 1/15 মাইনাস 1/30। তো এখানে দেখো পেয়ে যাচ্ছি আমি 1/30 সেমি, এটা হচ্ছে 1/v। তাহলে ভি কত পেয়ে যাচ্ছি? দেখো ভি পেয়ে যাচ্ছি আমি 30 সেমি। তাহলে রৈখিক বিবর্ধন সময় কী বললাম? যে v/u। তাহলে আমার ভি হচ্ছে 30 আর ইউ হচ্ছে -30। তাহলে কী থাকছে আমার? -1। ঠিক আছে? তাহলে প্রদত্ত লেন্সটির কী হলো? লেন্সটি আমাদের বিবর্ধন ক্ষমতা কত হলো? -1। বোঝা গেল প্রত্যেকের? তাহলে অপশান ডি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। কি বলছে দেখো, সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বটি সর্বদা কিরূপ হয়? অসদ ও সমশীর্ষ, সদ এবং অবশীর্ষ, সদ এবং সমশীর্ষ, এবং অপশান দিতে রয়েছে অসদ এবং অবশীর্ষ। মনে রাখবে সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বটি সর্বদা কিন্তু অসদ এবং সমশীর্ষ হয়। ক্লিয়ার? তাহলে এবার দেখো এই অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব কীরকম হয়? সৎ এবং অবশীর্ষ হয়, এবং উত্তল দর্পণ দ্বারা কী হয়? অসৎ এবং সমশীর্ষ। এই জিনিসটা কিন্তু মনে রাখবে। এবং দেখো বস্তুর অবস্থান অবতল দর্পণে অসীমে থাকলে প্রতিবিম্বের অবস্থান কোথায় থাকবে এই জিনিসটা কিন্তু একটু ভালো করে প্রত্যেকে মনে রাখবে। ঠিক আছে? এই জায়গাটা একটু প্রত্যেকে কিন্তু দেখে রাখবে যে বক্রতা কেন্দ্রে যদি বস্তুর অবস্থান হয় তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে অবতল দর্পণের ক্ষেত্রে, বা উত্তল দর্পণের ক্ষেত্রে যদি বস্তুর অবস্থান অসীমে হয় তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে। এই জায়গাটা কিন্তু প্রত্যেকে কিন্তু ভালো করে পড়বে, কারণ এই জায়গাটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। ক্লিয়ার? এবং প্রতিটা দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের আকৃতি কী রূপ হয় এই জায়গাটা কিন্তু একটু ভালো করে খেয়াল রাখবে প্রত্যেকে। ঠিক আছে? চলো পরের প্রশ্নে। বলছে মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করার কারণ কি? তাহলে মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয় যদি পরীক্ষায় প্রশ্ন আসে তখন কি অ্যান্সার হবে? উত্তল দর্পণ। তো এটা ইউজ করা হয় কেন? না এটা ইউজ করা এই জন্যই যে বস্তুর তুলনায় ক্ষুদ্র প্রতিবিম্ব গঠন করে, এই জন্যই কিন্তু আমরা মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ইউজ করি। ক্লিয়ার প্রত্যেকের? চলো তাহলে নেক্সট প্রশ্নে। দেখো একটি গড়ির স্প্রিংকে গোটালে
তাতে কী ধরনের শক্তি সঞ্চিত হয়? যখন একটা ঘড়ির স্প্রিংকে, এই যে ধরো এরকম একটা স্প্রিং রয়েছে, এই স্প্রিংটা যখন আমরা সংকুচিত করছি, যখন আমরা এইটুকুর মধ্যে নিয়ে আসছি, ঠিক আছে, তখন এর মধ্যে কোন শক্তি সঞ্চিত হচ্ছে? গতিশক্তি, না স্থিতিশক্তি, না তড়িৎ শক্তি, না চুম্বক শক্তি? মনে রাখবে এর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা একটু আমাদের ভালো করে মনে রাখতে হবে যে ডাইনামোতে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, এরকম করে বৈদ্যুতিক যে ইস্ত্রিতে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু একটু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, এই জায়গাটা প্রত্যেকে কিন্তু ভালো করে পড়বে। চলো পরের প্রশ্নে, বলছে ক্রিয়াশীল বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হলে কৃতকার্য শূন্য হবে? ক্রিয়াশীল বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হলে কৃতকার্য শূন্য হবে? দেখো আমরা কি জানি ডব্লিউ সমান এফ এস ফোর্স ইন্টু সরণ এফ এস কস থ্রিটা মানে এদের মধ্যেকার কোণ। তাহলে এদের বলছে যে এই কোণটা কত হলে কৃতকার্য শূন্য হবে। যদি দেখো এফ ইন্টু এস কস 90, যদি আমরা থিটার মানে 90 করি, কস 90 ডিগ্রি করি, দেখো তাহলে দেখো কস 90 মানে কত? শূন্য। তাহলে এফ ইন্টু এস গুণিত শূন্য মানে দেখো কৃতকার্য শূন্য হচ্ছে। ঠিক আছে, তাহলে ক্রিয়াশীল বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের কৃতকার্য কী হবে? শূন্য হবে। আমাদের সূত্র কি? ডব্লিউ সমান এফ এস কস থিটা। কস থিটার জায়গায় আমরা 90 যদি বসাই, কস 90 মানে আমরা জানি শূন্য, শূন্য সাথে যাই গুণ করি না কেন শূন্য হয়, তাহলে কৃতকার্য আমার কী হবে? শূন্য। তাহলে কত হতে হবে কোণটা হতে হবে 90 ডিগ্রি। ক্লিয়ার? দেখো তোমাদের জন্য লিখে দেওয়া রয়েছে, ভালো করে দেখে নিও। আর যদি মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি হয় তখন তাহলে কিন্তু ঋণাত্মক কার্য হবে, এটা কিন্তু মনে রাখবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ক্রিয়াশীল বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হলে কৃতকার্য শূন্য না বলে ঋণাত্মক হবে, তখন কি করবে? বলবে 180 ডিগ্রি হলে কৃতকার্য ঋণাত্মক হবে। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে, কোনো বস্তুর উপর কৃতকার্য নিচের কোণটির উপর নির্ভরশীল নয়। বস্তুর সরণ, বল ও সরণের মধ্যবর্তী কোণ, বস্তুর উপর ক্রিয়াশীল বল এবং অপশানটিতে রয়েছে বস্তুর প্রাথমিক বেগ। ঠিক আছে, তা কৃতকার্য কোণটির উপর নির্ভরশীল নয়। দেখো কৃতকার্য কী জিনিস? প্রযুক্ত বল এবং বলের অভিমুখে বস্তুর সরণ, তাদের যে গুণফলটা হচ্ছে কৃতকার্য। মানে কৃতকার্য সমান কী বলতে পারি? বল গুণিত সরণ। তাহলে সরণ তো ইনভলভ থাকছে কৃতকার্যের মধ্যে। বল ও সরণের মধ্যবর্তী কোণটাও কিন্তু ডিপেন্ড করছে, কারণ কৃতকার্য কখনো শূন্য হচ্ছে, কখনো মাইনাস হচ্ছে, নেগেটিভ হচ্ছে, তাহলে এটাও কিন্তু ডিপেন্ডেন্ট। বলের উপর ক্রিয়াশীল বলটাও তো লাগছেই, তাহলে কি প্রাথমিক বেগটা দেখো শুধুমাত্র ডিপেন্ডেন্ট নয়। তাহলে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর, যে বস্তুর প্রাথমিক বেগের উপর কোনো বস্তুর কৃতকার্য নির্ভরশীল নয়। ঠিক আছে, কার্যের মাত্রাটা দেখে নেবে একবার এবং কার্যের এককটা দেখে নেবে। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে আর এবং এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল। খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা প্রত্যেকে ভালো করে কিন্তু দেখে রেখো। চলো পরের প্রশ্নে বলছে, দেখো রবারের গুণগত মান উন্নত করতে এর সাথে সালফার মিশিয়ে উত্তপ্ত করা হয়। এই প্রক্রিয়াটিকে কী বলা হয়? ভালকানাইজেশন, অ্যাক্সিলারেশন, সালফোনেশন এবং অপশানটি রয়েছে গালভানাইজেশন। মনে রাখবে এটা হচ্ছে ভ্যালকানাইজেশন। ঠিক আছে, যে পদ্ধতিতে নমনীয় বা থার্মোপ্লাস্টিক রবারকে কম নমনীয় কিন্তু বেশি প্রসারণশীল থার্মোসেটিং রবারে পরিণত করা হয় তাকে বলা হচ্ছে ভালকানাইজেশন। ঠিক আছে, বিজ্ঞানী চার্লস গুডিয়ার এই প্রক্রিয়াটা আবিষ্কার করেন। মানে সালফার ভালকানাইজেশনের ফলেই কিন্তু রবারটা বেশি শক্তিশালী হচ্ছে। ঠিক আছে, এবং এর টানটা বৃদ্ধি পাচ্ছে, রবারের স্থিতিস্থাপকতাটা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, এই জন্যই ভালকানাইজেশনটা করা হয়। আর গ্যালভানাইজেশন কী জিনিস প্রত্যেকে জানো নিশ্চয়ই, কমেন্ট করে জানিও আমাকে। চলো পরের প্রশ্নে, বলছে কাঠের অন্তর্ধূম পাতনে কোন অ্যালকোহল পাওয়া যায়? প্রোপাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল এবং অপশানটিতে রয়েছে গ্লিসারল। মনে রাখবে এটা হচ্ছে অপশান বি, মিথাইল অ্যালকোহল। এই কাঠের অন্তর্ধূম পাতন করে পাওয়া যায় বলে এটাকে বলা হচ্ছে উড স্পিরিট। ঠিক আছে, এটা উড স্পিরিট নামে কিন্তু পরিচিত। ক্লিয়ার? আণবিক সংকেত কি? CH3OH, বা একে উড অ্যালকোহলও বলা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্নে, বলছে ডিনেচার্ড অ্যালকোহল প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয়? ঠিক আছে, মিথানল, প্রোপাইল অ্যালকোহল, ফেনল এবং অপশানতে রয়েছে মিথেন। তো দেখো ইথানলের সাথে যদি আমরা মিথানল এবং পিরিডিন মেশাই তাহলে ইথানলকে বিষাক্ত করা যায় এবং এটাই হচ্ছে ডিনেচার্ড অ্যালকোহল, যা মিথাইল হাইড্রেট নামেও কিন্তু পরিচিত। ঠিক আছে, তাহলে কী মেশাতে হচ্ছে? মিথানল। ঠিক আছে, অপশানে হচ্ছে সঠিক উত্তর, যে ইথানলের সাথে আমরা যদি মিথানল এবং পিরিডিনকে মিশাই তাহলে সেটা কিন্তু ডিনেচার্ড অ্যালকোহলে পরিণত হচ্ছে। ক্লিয়ার? এছাড়াও কি বলছে, মিথানল ছাড়াও আইসোপ্রোপাইল অ্যালকোহল, অ্যাসিটোন এগুলো কিন্তু ইউজ করা হয় এই ডিনেচার্ড অ্যালকোহল প্রস্তুত করতে। চলো পরের প্রশ্নে,
বলছে বনস্পতি ঘি তৈরিতে নিচের কোন গ্যাসটি ব্যবহার করা হয়? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। এটা সঠিক উত্তর কী হবে? অপশান সি, হাইড্রোজেন। ঠিক আছে, এবার বিভিন্ন ধরনের গ্যাস থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে, অক্সিজেন, হাইড্রোজেন, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড, এই জায়গাটা কিন্তু থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় আসে। এই জায়গাটা কিন্তু একটু ভালো করে প্রত্যেকে পড়বে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে কি বলছে দেখো। তাপ বিকিরণের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? বিকীর্ণ তাপ সরলরেখা বরাবর চলে, বিকীর্ণ তাপ চারিদিকে ছড়িয়ে পড়ে, বিকীর্ণ তাপের বেগ আলোর বেগের সমান, এবং অপশান দিতে বলছে বিকীর্ণ তাপ মাধ্যমকে উত্তপ্ত করে। যে কোনটি সত্য নয়, মানে তাপ সঞ্চালনের যে পদ্ধতি রয়েছে, পরিবহন, পরিচালন এবং বিকিরণ, তাদের মধ্যে বিকিরণের ক্ষেত্রে কোনটি সত্য নয়? দেখো, বিকীর্ণ তাপ কিন্তু সরলরেখা বরাবর চলে, বিকীর্ণ তাপ চারিদিকে ছড়িয়ে পড়ে এবং বিকীর্ণ তাপের বেগ আলোর বেগের সমান হয়, কিন্তু বিকীর্ণ তাপের জন্য কোনো রকম মাধ্যমকে এরা উত্তপ্ত করে না। মানে অপশান ডি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। যা মাধ্যমকে যে উত্তপ্ত করে বলছে, এখানে কিন্তু বিকিরণ তাপের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন নেই। ঠিক আছে, বিকীর্ণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কিন্তু কোনো রকম কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। যেখানে তোমার পরিবহনের জন্য কিন্তু কঠিন তরল ও গ্যাসীয় মাধ্যমের প্রয়োজন হয়, এবং পরিচালনের জন্য কিন্তু তরল ও গ্যাসীয় মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু এই বিকিরণ পদ্ধতির ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না। ক্লিয়ার প্রত্যেকের? এখানে সুন্দর করে লিখে দেওয়া রয়েছে, প্রত্যেকবার ভালো করে দেখে নিও। চলো পরের প্রশ্নে বলছে 0 কেলভিন উষ্ণতা যে উষ্ণতার সমতুল্য সেটি হলো। দেখো দেখো আমরা C/5 সমান, এক সেকেন্ড, C/5 সমান F-32/9, এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি এই রিলেশনটা, মানে সেলসিয়াস স্কেলের সাথে ফারেনহাইট স্কেলের রিলেশনটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই সেলসিয়াস স্কেলের সাথে আবার এই কেলভিন স্কেলের একটা রিলেশন রয়েছে। কীরকম? K-273 ডিগ্রি, 273.15 ডিগ্রি হয়, 273টা লিখলাম বাই 5, এটা কিন্তু একটা রিলেশন রয়েছে। তাহলে আমাকে বলছে কি 0 কেলভিন উষ্ণতা যে উষ্ণতার সমতুল্য। তাহলে এখানে কেলভিন স্কেলে মানে আমার রিলেশনটা কী হচ্ছে? C/5 সমান হচ্ছে K-273/5। এখন কে এর মান কত বলেছে? কে এর মান বলেছে আমার 0, তাই তো? কে এর মান বলেছে আমার 0। এখানে কী হবে? 0 - 273, এক সেকেন্ড, আমি 0টা এখানে লিখছি। ঠিক আছে, 0 - 273/5। ক্লিয়ার? তা দেখো এখানে 5 এখানে 5 কেটে গেল, তাহলে কী থাকছে? বা সি সমান পড়ে থাকছে -273 ডিগ্রি। তাহলে কেলভিন স্কেলে যেটা 0 কেলভিন, সেটা কিন্তু সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি। তাহলে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। বুঝতে পারলে প্রত্যেকে? এই যে রিলেশনটা বললাম, এই রিলেশন কিন্তু প্রত্যেকে মনে রাখবে। C/5 সমান F-32/9, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের সাথে ফারেনহাইট স্কেলের রিলেশন, এবং C/5 সমান K-273/5, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের সাথে কেলভিন স্কেলের রিলেশন। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে বলছে নিচের কোনটি আপেক্ষিক গুরুত্বের মাত্রীয় সংকেত? ঠিক আছে, 4টে সংকেত দেওয়া রয়েছে, মাত্রা দেওয়া রয়েছে, এদের মধ্যে কোনটি আপেক্ষিক গুরুত্বের মাত্রা? দেখো আপেক্ষিক গুরুত্ব সমান কী জানি? যে বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে ঘনত্ব বাই ঘনত্ব, তাই তো? এটা তো কাটাকাটি হয়ে যাবে, কেটে যে কী থাকছে? কোনো থাকছে না, তাহলে এটা একক বিহীন হবে, এবং এর সাথে সাথে কী হবে? এটা মাত্রাবিহীন রাশি হবে, তাই তো? তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে মাত্রাহীন রাশি, কিন্তু অপশানে তো মাত্রাহীন কিছু নেই, মাত্রা দেওয়া রয়েছে। দেখো এইটা হবে কিন্তু সঠিক উত্তর, অপশান বি। দেখো m⁻0 দেওয়া আছে, l⁻0 দেওয়া আছে, আর t⁻0 দেওয়া আছে, তাই তো? দেখো m⁻0 মানেও 1, l⁻0 মানেও কিন্তু 1, আবার t⁻0 মানে হচ্ছে কিন্তু 1, তা 3টে 1 মানে হচ্ছে 1। ঠিক আছে, সেই জন্যই কিন্তু এটা m⁻0, l⁻0 এবং t⁻0 রয়েছে, এটা কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, যদি মাত্রাহীন অপশানে না থাকে এরকম থাকবে, তো এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে, তো আপেক্ষিক গুরুত্ব মানে কি? বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। এটা হচ্ছে একটা এককবিহীন এবং মাত্রাহীন রাশি। আর কি কি মাত্রাহীন রাশি রয়েছে? বিকৃতি রয়েছে, আণবিক গুরুত্ব রয়েছে, পারমাণবিক গুরুত্ব রয়েছে, বাষ্প ঘনত্ব রয়েছে, কোণ রয়েছে।
ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের। চলো নেক্সট প্রশ্নে। সিজিএস পদ্ধতিতে জল সময়ের একক কী? দেখো, কোনো বস্তু জল সম মানে কি? বস্তুর তাপগ্রাহিতা বাই আপেক্ষিক তাপ। ঠিক আছে, তাহলে কোনো বস্তুর তাপগ্রাহিতা কি? তাপগ্রাহিতা সমান হচ্ছে কি বস্তুর ভর গুণিত আপেক্ষিক তাপ। ঠিক আছে, আর আপেক্ষিক তাপ কি? একক ভরে কোনো পদার্থের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ। ঠিক আছে, এখানে একক দেখো, জল সময় একক দেওয়া আছে, তাপগ্রাহিতা একক দেওয়া আছে এবং আপেক্ষিক তাপেরও কিন্তু একক লিখে দেওয়া রয়েছে। ঠিক আছে, প্রত্যেকের ভালো করে চোখ বুলিয়ে নিও। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে? সিজিএস পদ্ধতিতে জল সময়ের একক। সিজিএস পদ্ধতিতে জল সময় একক কি? গ্রাম। তাহলে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের। চলো পরের প্রশ্নে। এটাই আজকের সেশনের শেষ প্রশ্ন। বলছে নিচের কোনটি একটি ভেক্টর রাশি? ভরবেগ, ঘনত্ব, ভর এবং দ্রুতি, এদের মধ্যে কোনটি একটি ভেক্টর রাশি? ঠিক আছে, দেখো ভেক্টর রাশি মানে কি? যে রাশির মান ও দিক উভয় আছে তাকে আমরা বলি ভেক্টর রাশি। আর স্কেলার রাশি কি? যে রাশির মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই তাকে বলা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশির এক্সাম্পল কী রয়েছে? দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, ঘনত্ব, তাপ, উষ্ণতা, কার্য, শক্তি, ক্ষমতা, তড়িৎ প্রবাহ মাত্রা, রোধ, দ্রুতি, চাপ, কম্পাঙ্ক, এগুলো সব কিন্তু স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কী রয়েছে? সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল, ঘাত, ওজন, ক্ষেত্রফল, চৌম্বক প্রাবল্য, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তাহলে অপশানে হবে কিন্তু সঠিক উত্তর। এটা হচ্ছে ভরবেগ, হচ্ছে এটা ভেক্টর রাশির এক্সাম্পল। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে কিন্তু ভালো করে জায়গাটা পড়বে, এক্সাম্পলগুলো। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের মক টেস্ট ব্যাচ লঞ্চ হয়েছে। যেই ব্যাচটির কোর্স ফি রাখা হয়েছে মাত্র 99 টাকা, যেখানে তোমরা চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট পাবে। ঠিক আছে, চ্যাপ্টার অনুযায়ী প্রতিটা সাবজেক্টের মক টেস্ট পাবে, প্লাস 15টা ফুল মক টেস্ট পাবে। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট এবং ফুল মক টেস্ট সমস্তটা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 99 টাকায়। এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে জয়েন হলেই কিন্তু ডিটেলসে এই ব্যাচ সম্পর্কে জানতে পারবে। এছাড়াও যদি কারো কোনো কোয়ারিজ থাকে আমাকে এই নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। ঠিক আছে, কারো কোনো অসুবিধা থাকলে এই নাম্বারে কল করবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।